উপনির্বাচনে শাসক দল বিরোধী দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন এবং বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে কিন্তু একাধিক মন্তব্য করেছেন ভোটকে কেন্দ্র করে। আমরা সময় ৩৬৫ পরিবার পশ্চিম মেদিনীপুর বিধানসভার যে চারজন প্রার্থী ছিল তাদের হয়ে আমরা কিন্তু প্রথম থেকেই লাগাতার আপনাদের কাছে খবর তুলে ধরছি। আজকে ভোট পেরিয়ে যাওয়ার পর আমরা সরাসরি সময় ৩৬৫ পরিবার আজকে উপনির্বাচনের যে তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সঙ্গে কথা বলবো। এক্সক্লুসিভ সময় ৩৬৫ একান্ত সাক্ষাৎকারে সুজয় হাজরা কি বলল শোনাবো আপনাদের। সঙ্গে থাকুন সময় ৩৬৫। দাদা, গতকাল উপনির্বাচন শেষ হলো, ভোটে জেতার জন্য কতটা আশাবাদী? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসাবে প্রথমেই 10% অ্যাডভান্টেজ নিয়ে যে কোনো প্রার্থী নির্বাচনে শুরু করে, সবাইকে 10% অ্যাডভান্টেজ নিয়ে শুরু করা। মেদিনীপুর শহরের আবাল বৃদ্ধ বনিতা সুজয় হাজরাকে সবাই চেনে। ছোটোবেলা থেকে আপ অ্যান্ড বয়স থেকে মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরে এত লোকের সঙ্গে আমার পরিচয়, ক্রীড়া, সাংস্কৃতিক, সামাজিক ক্ষেত্রে সর্বস্তরের মানুষের সঙ্গে আমার যে সুসম্পর্ক, এখানে কোনো বিজেপি, তৃণমূল, সিপিএমের মধ্যে কোনো ভেদাভেদের বিষয় নেই। সর্বস্তরের মানুষ আমাকে আশীর্বাদ করবে এবং তার মধ্যে দিয়ে এই মেদিনীপুর বিধানসভা আমি জিতব, এটা আমি নিশ্চিত। দাদা, সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের বিজেপি প্রার্থী মদ্যপ অবস্থায় তিনি নৃত্য করছেন, কি বলবেন এটা নিয়ে? ব্যক্তিগত বিষয় নিয়ে যে বলবো, মানুষ তার ব্যক্তিগতভাবে সে কী বিষয়ের মধ্যে থাকে না থাকে, এটা তো অনেক মানুষই সেবন করে। আমি খাই না বলে অন্য লোক খাবে না, এরকম বিষয় নয়। তবে মোরাললেস বিজেপির নেতা কর্মী সবাই বেসিক্যালি এই ক্যারেক্টারটা পাবেন, এর মধ্যে কোনো অন্য বিষয় পাবেন না। সবারই একই চরিত্র, মানে বিজেপি যারা করে কর্মী বলুন, কোনো ভালো ভদ্র ছেলে বিজেপি করে না। কোনো আমাদের তো শহরে আমি কোনোদিন দেখিনি কোনো ভালো ভদ্র ছেলে বিজেপি করে বলে আমার মনে হয় না। সবাই নেশাগ্রস্ত, সবাই বিভিন্ন ড্রাগসের মধ্যে থাকে বেশিরভাগ। তা উপনির্বাচনের আগের দিন রাত থেকে পুলিশ বিজেপি কর্মীদের হেনস্থা করছে, মারধর করছে, থানায় তুলে নিয়ে যাচ্ছে, এরকমই অভিযোগ উঠে আসছে, কি বলবেন? আজকে তাদের ঘেরাও কর্মসূচি আছে, থানা ঘেরাও। পুলিশ তো নির্বাচন কমিশনের আওতাধীন, সেন্ট্রাল অবজারভার এসছেন দিল্লি থেকে, তো নির্বাচন কমিশনকে জানা, কারণ পুলিশ প্রশাসন সবই তো এখন নির্বাচন কমিশনের আন্ডারে। ফলে নির্বাচন কমিশন যদি মনে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই, নির্বাচন কমিশন যদি মনে করে যে এরকম কোনো বেআইনি কাজ হয়েছে করুক, কিন্তু বাস্তবে সেটা নয়। বিজেপি কোনো কর্মীই নেই। আপনি বলছেন যে বিজেপির কর্মী কাকে তুলবে? ইভিএমের কমিশনিং হয়েছিল 7 দিন আগে, মাত্র 12 জন ছেলে লাগবার কথা, সেই 12টা ছেলে আউটসাইডার অফ মেদিনীপুর অ্যাসেম্বলি বিজেপিকে আনতে হয়েছে। ব্র্যান্ডিংয়ের কাজ, কোনো কর্মী নেই, ব্র্যান্ডিংয়ের কাজ করছে আউটসাইডার অফ মেদিনীপুর অ্যাসেম্বলি। যার যে ধরনের কর্মী নেই তাদের অ্যারেস্ট করা, তাদেরকে তোলা, এসবের মানে তো সব গল্প বানানো। মেদিনীপুর বিধানসভার 4 নম্বর ওয়ার্ডে তৃণমূলের গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এলো, কীভাবে দেখছেন বিষয়টা? ভোটের দিন কোনো গোষ্ঠী কন্দলের বিষয় নেই, পিসফুল ভোট হয়েছে, ভালো ভোট হয়েছে, বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, এসব পার্টির কোনো সম্পর্ক। এই উপনির্বাচনে কংগ্রেস যিনি প্রার্থী দিয়েছিলেন শ্যামল ঘোষ, তিনি বলছেন যে বিজেপি এবং তৃণমূল মানে দুই পার্টি একজোট হয়ে কাজ করছে। ভোটের সময় যখন রেজাল্ট বেরাবে তখন কিন্তু আমি জিতবো, দুটোর সময় খেলা হবে, মানে এরকম একটা পরিস্থিতি, কি বলবেন? শ্যামল ঘোষকে কংগ্রেসের লোকেরা চেনে কিনা আগে শ্যামল ঘোষকে জিজ্ঞেস করুন। মেদিনীপুর বিধানসভা ছেড়ে দেন, 1% ভোট পাবে কিন্তু সন্দেহ। মেদিনীপুরে যারা কংগ্রেস করে তারাই শ্যামল ঘোষকে চেনে না, তারাই শ্যামল ঘোষকে মানতে পারেনি, আর অন্য মানুষের ভোট দেওয়া তো অনেক এসব কথা বেকার। এনারা এইসব লোকের সঙ্গে কথা বলে 176 নম্বর বুথে ভুয়া ভোট দেওয়ার অভিযোগ উঠেছিল, কোথাও কি মনে করছেন যে বিজেপির মদতে এরকম কর্মসূচি বা কাজ চলছে? বলছিল আমাদের একটা শালবনির বুথে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন, তার ছেলে বিজেপির এজেন্ট বসছিল সেই রুমেতে, তাকে প্রিসাইডিং অফিসারের চেয়ার দিয়েছে, চলে গেছে। তো আর বলার বিষয় নেই এইসব। দেখুন, বিজেপি জানে, কালকে ওদের জেলা সভাপতি সুদাম পণ্ডিত যিনি আছেন উনি নিজেই বলেছেন যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, 100% জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে। ফলে এই যা এগুলো সব দেখছেন, সব বিজেপি যা বলে বেড়াচ্ছে, আগে থেকেই হারার ভয়ে, হতাশা থেকেই সমস্ত।
উপনির্বাচনে যদি জেতার পরে মেদিনীপুরবাসীর জন্য প্রথম উপহার কী থাকবে? না, উপহার নয়, উন্নয়ন তো দিদি 13 বছরে যা মানুষের ইনফ্রাস্ট্রাকচারগত সবই দিদি করছেন। আমি মাধ্যম হিসাবে আরও বেশি করে মেদিনীপুরের কিছু কথা রাজ্য সরকারকে যাতে জানাতে পারি এবং মেদিনীপুরের মানুষের যেখানে যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো আরও তুলে ধরার চেষ্টা করতে হবে। কারণ মেদিনীপুর খুব ঐতিহাসিক এবং পুরোনো শহর। এই শহরে অনেক কিছু ছোটোখাটো প্রবলেম আছে, সেগুলো জানানোর বিষয়।